জগতের যাবতীয় জন্তু জানোয়ারদের নিয়ে মানুষদের মাত্রা ছাড়া কৌতূহল কবে থেকে শুরু হয়েছে সেটা আমি বলতে পারবো না। মানুষ তার বিনোদনের জন্য পশুশালা বানিয়ে তাতে বাঘ, সিংহ, হাতি, জলহস্তী সব আটকে রাখে। ছুটি ছাটায় টিকিট কেটে মানুষরা সেই সব দেখতে যায়। যদি কখনো এর উল্টোটা ঘটে, বাঘ, সিংহ, হাতি এরা সকলে মিলে জঙ্গলের মধ্যে একটা মনুষ্যশালা তৈরি করলো। দামাল হাতির দল আশপাশের গ্রামে গিয়ে সুরে করে মানুষ তুলে এনে ঢুকিয়ে দিল মনুষ্যশালায়। ছোট ছোট বাচ্চাদের পুরে দিল খাঁচায়। আমরা যেমন পাখি কিনে খাঁচায় পুরে তাকে পরম যত্নে পুষি, বড় বড় পাখিরাও তেমন করে কচি কাঁচা ছেলে মেয়েদের ধরে ধরে খাঁচায় ঢুকিয়ে পুষতে লাগলো। তাহলে ব্যাপারটা কেমন হবে? খুবই মারাত্মক ব্যাপার হবে, সন্দেহ নেই। তবে একটাই রক্ষা, যে জন্তু জানোয়াররা তো আমাদের মতো বুদ্ধি ধরে না। ওরা কেবল খাওয়ার জন্যই যা করবার তাই করে। মানুষকে তো শুধু খেতে দিলেই চলে না, তার আরও অনেক রকম প্রয়োজন আছে, বহুবিধ বায়না এবং বাসনা আছে। আমি যখন এইসব কথা ভাবছি তখন আমার ভাগ্নে এসে সগৌরবে আমাকে জানালো, মামু আমরা সুন্দরবন যাচ্ছি, সজনেখালি ট্যুরিস্ট লজে থাকবো। তোমার কি এক বন্ধু আছেন না, ফরেস্টে থাকেন, তাকে একটু বলে দিতে হবে। আমি বললাম, কি বলে দেবো? ভাগ্নে খুব সহজ ভঙ্গিতে বলল, আমরা বাঘটাক দেখতে যাচ্ছি, উনি যদি ব্যবস্থা করেন। আমি ভাগ্নের মুখের দিকে তাকিয়ে বললাম, সুন্দরবনের বাঘগুলো তো ক্রিকেট মাঠের ফিল্ডার না, আর আমার বন্ধু আজহারউদ্দিন নয় যে সে বললেই বাঘগুলো ড্রেসিং রুম থেকে দল বেঁধে মাঠে নামবে তোদের দেখা দিতে। ভাগ্নে একটু দমে গেল বটে, কিন্তু হাল ছাড়ল না। ওর ভাবসাব দেখে মনে হলো বাঘ যেন কলকাতার শহীদ মিনার, হাওড়া ব্রিজ অথবা জাদুঘর একই জায়গায় আছে, তুমি গেলেই দেখতে পাবে। আমি ধমক দিয়ে বললাম, বেড়াতে যাচ্ছিস বেড়াতে যা, বাঘ দেখার বায়না করিস না। যতক্ষণ না দেখছিস ততক্ষণ ভালো থাকবি, দেখার পর ভালো থাকা তো দূরের কথা, আদৌ থাকবি কিনা সেটাই বলা কঠিন। ভাগ্নের বয়স মোটে 24। এই বয়সে মনে বাড়তি সাহস থাকে, আর ঘরের মধ্যে নিরাপদ আশ্রয়ে বসে বাড়তি সাহসটা টগবগিয়ে ফুটতে থাকে। ভাগ্নে আমায় প্রশ্ন করলো, তুমি তো অনেকবার সুন্দরবন গেছো, বাঘ দেখেছো? আমি উত্তর দিলাম, বার চারেক গেছি, বাঘ দেখিনি, দেখবার চেষ্টা করিনি। যেবার মধ্যরাতে বাঘের গর্জন শুনেছিলাম এবং শুনেই লেপ তোষক জড়িয়ে যেভাবে খাটের নিচে ঢুকে পড়েছিলাম, সেটা দেখলে বাঘ নিজেই করুণা করে আমাকে ছেড়ে দিত। ওই গর্জন শোনার পর আর কখনো ওমুখ হইনি। আমার সাহসী ভাগ্নের গলায় আফসোস উপচে উঠল। সে বলল, ইস তুমি দারুণ মিস করেছো, বাঘের ডাক শুনে তোমার বেরোনো উচিত ছিল। একবার মুখোমুখি হলে তোমার যে অভিজ্ঞতা হতো সেটা তো তোমার লেখার একটা বিষয় হতে পারতো, নাকি পারতো কিনা বলো? এবার আমি সোজা হয়ে বসলাম, ভাগ্নের মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললাম, অভিজ্ঞতা নিশ্চয়ই হতো, কিন্তু সেটা কি লেখার আর সুযোগ পেতাম? বরং লিখতে পারলে বাঘই লিখে দিত আমার ঘাড় মটকাবার অভিজ্ঞতার চমকপ্রদ কাহিনী। ভাগ্নে হতাশ গলায় বলল, তার মানে এতবার সুন্দরবনে গিয়েও তুমি বাঘ দেখতে পাওনি? আশ্চর্য লোক, তোমার ভাগ্যটাই খারাপ। আমি বলি, হয়তো ভাগ্যটা বেজায় ভালো বলেই তাদের মুখোমুখি হতে হয়নি। দর্শন মানে কি? একেবারে মুখোমুখি, যাকে বলে ফেস টু ফেস। বাঘের সঙ্গে দেখা হয়েছে একবার। ভাগ্নে বলে, কোথায়? ওটা কি সুন্দরবনের বাঘ? আমি উত্তর দিই, বাঘের গায়ে তো তার নিবাস লেখা ছিল না, অতএব তা বলতে পারবো না। তবে তেনাকে দেখেছিলাম ঝিকিরা গ্রামে, আর সময়টা ছিল পৌষ মাস।
যা কিছু সর্বনাশ তা ওই পৌষ মাসেই তো হয়। ভাগ্নে যেন আহ্লাদে লকলকিয়ে উঠল, আমায় বলল, ওই বাঘ কি তোমায় অ্যাটাক করেছিল নাকি তুমি? আমি বললাম, অত তড়বড় করলে ব্যাপারটা বুঝতে পারবি না, অ্যাটাকের আগেই কেসটা সেটেল হয়ে গেল। আমি জানতাম ভাগ্নে কিছুই বুঝতে পারবে না, সে শুধু অবাক চোখে আমাকে দেখতে লাগলো। ভাগ্নের কৌতূহল মেটাতে আমার ব্যগ্র দর্শনের কাহিনী বলতেই হলো। সেই কাহিনীটা এইভাবে শুরু করা যেতে পারে। তখন আমার বয়স 26 আর 27-এর মাঝামাঝি। পাকাপাকি কোনো চাকরি তখনও জোটেনি। একটা কাগজে এটা ওটা লিখে কিছু পয়সা রোজগার করি। এই এটা ওটা লেখার মধ্যে একটা কাজ ছিল যাত্রা দেখে তার সমালোচনা লেখা। পুজোর পর থেকেই বায়না নিয়ে যাত্রা দলগুলো শহর ছেড়ে বেরিয়ে পড়তো গ্রামের দিকে। দলের ম্যানেজারের সঙ্গে গাড়িতে করে আমাকেও যেতে হতো কাটোয়া, কালনা, হালিশহর, মৌরিগ্রাম অথবা ক্ষেমাশুলি গ্রামে। যাত্রা দেখে সেই রাত্রেই রওনা দিয়ে ভোরের দিকে বাড়ি ফিরে আসতাম। সেবার এক পার্টির সঙ্গে তাদের নতুন পালা সুন্দরবনের সুন্দরী দেখতে যেতে হলো ঝিকিরা গ্রামে। সময়টা ছিল পৌষের মাঝামাঝি। সন্ধ্যার মুখে মুখেই হাওড়া ব্রিজ পেরিয়ে আস্তে আস্তে বুঝলাম বাইরের হাওয়াতে শীতের বেজায় দাপট। গাড়ির কাঁচ তুলে দিতেই ম্যানেজার গৌরহরি গুচ্ছাইত বললেন, চাদরটা গায়ে জড়িয়ে রাখেন, যত ভিতর পানে যাব ততই দেখবেন শীত কেমন জমিয়ে জম্পেশ হয়ে আসে। এসব অভিজ্ঞতা অবশ্য আমারও আছে। অতএব শীত বস্ত্র সঙ্গে নিয়েই আমি গাড়িতে উঠেছি। কলকাতার যাত্রায় তখন একটা অন্য ধরনের চমক আমদানির চেষ্টা চলছে। কোনো দল আসরে উঠে আনছেন, কোনো দল হাতি আনছেন। সুন্দরবনের সুন্দরীতে আছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। কাগজে সেই রয়্যাল বেঙ্গলের ছবি দিয়ে বিজ্ঞাপনও ছাপা হয়েছে। আমি গৌরহরিবাবুকে জিজ্ঞেস করলাম, বাঘকে কি সত্যি সত্যি আসরে এনে ছেড়ে দেন? গৌরহরিবাবু নস্যি নিচ্ছিলেন। রুমালে নাক মুছে বললেন, একেবারে প্রথমে ছেড়ে দেওয়া তো একটু রিস্কি, তাই প্রথমে খাঁচায় করে একবার আসরে ঘুরিয়ে নিয়ে যাই। দর্শকরা দেখে আশ্বস্ত হয় যে সত্যি সত্যি বাঘ আছে। তারপর নাট্যপালার প্রয়োজনে তাকে তো আসরে আনতেই হয়। আমি নিজে আশ্বস্ত হওয়ার তাগিদে জিজ্ঞেস করি, তখনও কি খাঁচায় থাকে? আমার প্রশ্ন শুনে গৌরহরিবাবু হো হো করে এমন অট্টহাস্য করে উঠলেন যে চিতপুরের ভাড়াটে ড্রাইভার আকস্মিক এই অট্টহাস্যে ঘাবড়ে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে পেছনের সিটের দিকে সভয়ে তাকিয়ে রইল। আমি অবশ্য ঘাবড়াইনি। আমি জানতাম গৌরহরিবাবু যাত্রা দলের ম্যানেজার হওয়ার আগে অভিনেতা ছিলেন। শ্রী চৈতন্য পালায় জগাই সেজে প্রভূত নাম করেছিলেন। জগাইকে আসরে এসে প্রত্যেক দৃশ্যে 2 বার করে মোট 16 দৃশ্যে 32 বার হাসতে হতো। প্র্যাকটিস করে সেই যে হাসিটা গলায় বসে গেছে, সেটা অভিনয় ছাড়ার পরও গৌরহরিবাবুর গলা ছেড়ে যায়নি। এই হাসির জন্য তাকে সারা জীবন কংস, যমরাজ, কালু সর্দার এই ধরনের রোল করতে হয়েছে। গৌরহরিবাবুর অট্টহাস্য একদা এমনই বিখ্যাত হয়ে উঠেছিল যে নায়কেরা দলের বায়না করতে এসে জিজ্ঞেস করতেন, গৌরহরির কখানা অট্টহাস্য আছে? যদি শুনতেন 3খানা, তাহলে তারা বেজার মুখে বলতেন, খান 5 রাখুন না। দলের ম্যানেজার বলতেন, ওই হরে দরে 5খানা অট্টহাস্য তো রাখতেই হয়, ভাববেন না, হয়ে যাবে। গ্রামগঞ্জে যেসব পোস্টার আর হ্যান্ডবিল প্রচারের জন্য দেওয়া হতো তাতে উল্লেখ থাকতো অট্টহাস্যের সম্রাট গৌরহরির একাধিক পিলে চমকানো অট্টহাস্য। অতএব আমার পিলে না চমকালেও ড্রাইভারের পিলে যে চমকেছে সেটা আমার বুঝতে অসুবিধে হলো না।
আগে অট্টহাস্যের পরই সংলাপ বলতেন, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার ফলে একবার অট্টহাস্য করলে একটু দম নিতে হয়। দম টম নিয়ে গৌরহরিবাবু বললেন, সুন্দরবনে সুন্দরীতে আসল হিরো হচ্ছে ওই বাঘ। যেখানে অত্যাচার, অন্যায় আর শোষণ, সেইখানেই ঝাঁপিয়ে পড়ছে ওই বাঘ। অতএব খাঁচায় রাখলে চলবে কেন? বাঘকে তো আমরা স্রেফ দর্শনধারী মানে শো পিস হিসেবে রাখছি না, ওকে দিয়ে অ্যাক্টিং করাচ্ছি। গৌরহরিবাবুর অট্টহাস্যে আমার পিলে চমকায়নি, কিন্তু বাঘ আসরে অ্যাক্টিং করছে, অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ছে, এটা শোনার পর আমার পিলে মুহুর্মুহু চমকাতে লাগলো। কারণ আমি জানি সমালোচক বলে আমাকে খাতির করে বসতে দেবে আসরের পাশে বাজনাদারদের কাছাকাছি। অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়তে গিয়ে যদি আমার ওপরই পড়ে, তাহলে আমায় বাঁচাবে কে? আমি বললাম, গৌরহরিবাবু, আপনাদের গ্রিন রুম থেকে যাত্রা দেখা যাবে না? গৌরহরিবাবু বললেন, ওখান থেকে দেখবেন কেমন করে? আপনাকে তো আসরের পাশেই বিস্তারা পেতে দেব। আমি বললাম, তা দেবেন জানি, কিন্তু ঝাঁপাঝাঁপি করতে গিয়ে বাঘটা যদি... গৌরহরিবাবু আবার হো হো করে অট্টহাস্য করে উঠলেন। আমাদের গাড়িটা একটু লাফিয়ে উঠল বটে, কিন্তু এবার আর থামল না। দম নিয়ে গৌরহরি গুছিয়ে বসে বললেন, ট্রেনিং প্রাপ্ত বাঘ, একজন ট্রেনার আসরেই থাকে, অন্যজন গ্রিন রুমে। দুজন ট্রেনারের মাইনে কত জানেন? আমি বললাম, আজ্ঞে না। গৌরহরিবাবু বললেন, মাসে 3000 টাকা প্লাস খোরাকি, পার ডে 50 রুপিস খোরাকি। বাঘের খোরাকিও 50, ট্রেনারেরও 50। ট্রেনারের মাইনে আর খোরাকি জেনে তো আর বাঘের ভয় যায় না। তাই বললাম, অনেক সময় তো অঘটন ঘটে, কাগজে দেখেননি যে লোকটা রোজ বাঘকে খেতে দেয়, সেই লোকটাকেই বাঘ একদিন খেয়ে ফেলল। গৌরহরিবাবু আবার নস্যি নিয়ে বললেন, হতে পারে, তেমন অঘটন হতে পারে। গেল হপ্তায় আমাদের পালা ছিল ক্ষেমাশুলিতে, জগদ্ধাত্রী পুজোর ভাসান যাচ্ছিল। ভাসানে দোদমা ফাটানো হয়েছে, চকোলেট বোমা ফাটছে, আর তার শব্দ শুনে প্রিন্স তো চঞ্চল হয়ে এমন হুঙ্কার ছাড়লো যে মা জগদ্ধাত্রীকে রোডে ফেলে সবাই পালালো। আমি একটা ঢোক গিলে প্রশ্ন করলাম, প্রিন্সকে? গৌরহরিবাবু বললেন, একটা নাম তো দরকার। বাঘ বললে আর কতটুকু বলা যায়? তাহলে তো বলা চলে নায়িকা চরিত্রে একজন মেয়ে। আমরা কি তাই বলি? আমরা বলি সর্বজন স্নেহধন্যা কিন্নর কণ্ঠী মন্দাকিনী দেবী। অবশ্য ওর আসল নাম মঙ্গলা, হিরোইনের নাম মঙ্গলা, এটা চলে না, তাই মন্দাকিনী নাম দিয়েছি। নামের তো মশাই কপিরাইট নেই, তাই বাঘের নাম দিয়েছি মাস্টার প্রিন্স। আমি প্রশ্ন করি, মাস্টার কেন? বাঘটা কি কচি? গৌরহরিবাবু বললেন, বাঘের আবার কচি কাঁচা? ওই ট্রেনার বলল ওর এখনো দুধের দাঁত রয়ে গেছে, অতএব ওকে মাস্টার বলতে পারেন। তাছাড়া শুধু প্রিন্স বললে প্রচারে জোর আসে না, তাই আগে একটা মাস্টার মারলাম। আমাদের নতুন হ্যান্ডবিল দেখেননি? চলুন আপনাকে দেখাবো। সেখানে বাঘের ছবি দিয়ে লেখা আছে, জগতে এই প্রথম খোলা আসরে জ্যান্ত বাঘ। বাঘ অভিনয় করবে, গান গাইবে, নাচবে এবং অট্টহাস্য করবে। আমার ঢোক গেলার আর বিরাম নেই। আমি বলি, একটু বুঝিয়ে বলবেন, বাঘ গান গাইবে, নাচবে, আবার অট্টহাস্য করবে? গৌরহরিবাবু ব্যাগ থেকে ফ্লাক্স বের করতে করতে বললেন, আগে একটু চা খান, তারপর সব বুঝিয়ে দিচ্ছি। চায়ে চুমুক দেওয়ার পর গৌরহরিবাবু বললেন, গানটা ভেতর থেকে ক্যাসেটে বাজবে, বাঘ শুধু ঠোঁট নাড়ছে। গানটা খুব হিট করছে। গানটা হচ্ছে হালের র্যাপ সং। নাচটা তো বাঘকে শিখিয়ে দেওয়া হয়েছে। বাংলা গানে তো নাচ জমে না, তাই ওখানে হিন্দি ফিল্মের মিউজিক বাজবে। প্রিন্স টাইগার তার সঙ্গে ব্রেক ডান্স দেবে।
15 দিন লেগে গেছে প্রিন্সকে নাচ তোলাতে, আর অট্টহাস্যটা আমার টেপ বাজবে। আমার তো ঝিমিয়ে পড়ার অবস্থা। একটা রিভিউ লিখলে মাসখানেক পরে তার বিল পাবো। টাকার অঙ্ক মোটে 50। তার জন্য আজ আমাকে বাঘের মুখে পড়তে হচ্ছে। কিন্তু এখান থেকে তো পালিয়ে যাওয়ারও উপায় নেই। অগত্যা মনে সাহস সঞ্চয় করে বললাম, আপনিও আমার সঙ্গে আসলে বাজনাদারদের সঙ্গে বসবেন, দুজনে মিলে বাঘের গান আর নাচ উপভোগ করব। গৌর হরিবাবু বললেন, তা কেমন করে হবে? আমাকে তো গ্রিন রুমে টাকা পয়সা নিয়ে বসতে হবে, দল চালানোর অনেক ঝামেলা। একটা বাজারের পাশ দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। গৌর হরিবাবু গাড়ি থামিয়ে কাঁচা গোল্লা আর জিবে গজা কিনলেন। আমার দিকে সেটা বাড়িয়ে দিতে দিতে বললেন, জায়গাটার নাম রসগঞ্জ। রসের মিষ্টির জন্য এটা বিখ্যাত। একবার জিবে গজাটা খেয়ে দেখুন, 7 জন্ম জিবে লেগে থাকবে। আর কাঁচা গোল্লা তো। আমি গৌর হরিবাবুকে থামিয়ে দিয়ে বললুম, যতদূর জানি চাঁদপাড়া আর বনগাঁর কাঁচা গোল্লাই তো বিখ্যাত। গৌর হরিবাবু জিবে গজা চিবুতে চিবুতে বললেন, সবই ওয়ান্স আপন আ টাইম। এই বর্ধমানের মিহিদানা আর সীতাভোগ, এর চেয়ে ভালো জিনিস কলকাতায় পাবেন। কিন্তু বর্ধমানের নাম হয়ে গেছে ঠিক আমাদের বঙ্গলক্ষ্মী অপেরার মতো। একসময় দারুণ দারুণ পালা দিয়েছে। ওদের রক্তের আলপনা, সতী পেল না পতি, মা হারা সন্তান, দস্যু কালিরাম আর জমের পরাজয়, এইসব তো বিখ্যাত হিটপালা। কিন্তু আজ কি করছে? সব বোগাস, তবুও নামে কাটছে। নাম ভাঙিয়েই পালা পিছু 30 কামাচ্ছে। আমরা বাঘ নাচিয়েও 25,000 পাচ্ছি। ওদের দস্যু কালিরাম আর জমের পরাজয় পালার বক্স কে ছিল জানেন? আমি বললাম, আগে না। গৌর হরিবাবু বললেন, এগুলো জানুন, জানবার চেষ্টা করুন। এগুলো তো বঙ্গ সংস্কৃতির ইতিহাস। জমের পরাজয় পালায় আমি জম সাজদাম। আসলে ওটা সাবিত্রী সত্যবানের গল্প। তাতে আমার একটা অট্টহাস্য চলতো ঘড়ি ধরে 3 মিনিট। গাজলের ওসি ঘড়ি নিয়ে আসরে বসেছিলেন। সেদিন অট্টহাস্য করেছিলাম 3 মিনিট 14 সেকেন্ড। ওসি তো হতভম্ব, আমায় রূপোর মেডেল দিয়েছিলেন। একটু শুনবেন সেই ঐতিহাসিক অট্টহাস্য? আমি উত্তর দেওয়ার আগেই ড্রাইভার বললেন, ওটা গ্রিন রুমে গিয়ে দেখাবেন। আমার ব্রেকটা একটু কমজোরি আছে, যদি ফেল করে। রসগঞ্জ পেরিয়ে গিয়ে আমরা ঝিকিরাতে ঢুকলাম। দেখতে পেলাম হেঁটে, সাইকেলে এবং রিক্সা ভ্যানে বিস্তর লোক যাচ্ছে। গৌর হরিবাবু গাড়ির কাঁচ নামিয়ে সেটা দেখলেন এবং কাঁচ তুলতে তুলতে অত্যন্ত গর্বের সঙ্গে জানালেন, সবাই যাচ্ছে সুন্দরবনের সুন্দরী দেখতে। আজ নির্ঘাত ব্ল্যাক হবে। ক্ষমাশুলিতে 10 টাকার টিকিট 25 টাকায় ব্ল্যাক হয়েছে। আজ 30-এ পৌঁছবে। গৌর হরিবাবু যত কথাই বলুন, আমার কিন্তু মনে শান্তি নেই। বাঘ বলে কথা, কখন মেজাজ বিগড়বে কে জানে। গৌর হরিবাবুর পেছন পেছন প্রথমে গ্রিন রুমে এসে বসলাম। দলের অন্যান্যরা হাত তুলে আমায় নমস্কার জানালো। খাতির করে উচ্চ আসনে বসতেও দিল। উচ্চ আসন মানে টিনের বড় বড় কালো বাক্স থাকে না, ওই যাতে যাত্রা দলের সাজ পোশাক থাকে, তেমনই একটা বাক্সের ওপর মোটা মোটা দুটো চাদর ভাঁজ করে পেতে দিল। কিন্তু আমার তো বসেও সুখ নেই, দাঁড়িয়েও স্বস্তি নেই। খালি এদিক ওদিক তাকিয়ে তাকে সন্ধান করি। গ্রিন রুম মানে যেটাকে সাজঘর বলে, তার মধ্যে দুটো ভাগ থাকে। বড় ভাগটা পুরুষ শিল্পীদের আর ছোটটা মহিলা শিল্পীদের। বাঘের মেকআপ রুম নিশ্চয়ই এদের সঙ্গে হবে না, ওর জন্য অবশ্যই আলাদা ব্যবস্থা করা আছে। কিন্তু বাঘকে মেকআপ দেয় কে? আর তার মেকআপটাই বা কেমন? এই সময় একটা ছেলে আমার জন্য 1 কাপ গরম চা আর 2টো সিঙাড়া নিয়ে এলো। ছেলেটি বেজায় বিনয়ী। গ্রিন রুমে 5 ফরমাস খাটে আর দরকার হলে কোনো কোনো দৃশ্যে জনতা বা পথচারী সেজে আসরে ঢুকে যায়। ছেলেটার ভালো নাম আমি জানি না, ডাক নাম টেলা।
পেলার জীবন কাহিনীও বড় অদ্ভুত। 10 বছর বয়সে সখীর দলে নাচত, তারপর যাত্রা থেকে সখী পর্ব উঠে যাওয়ার পর এই চাকরি করে। এই সব করতে করতেই পেলা প্রাইভেটে স্কুল ফাইনাল পাশ করে ফেলেছে। পড়াশোনার ব্যাপারে গৌরহরিবাবু ওকে খুবই সাহায্য করেন। স্কুল ফাইনাল পাশ করার পর দলে ওর মাইনে বাড়ার কথা ছিল, তাই প্রথমেই পেলাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর মাইনে বেড়েছে? পেলা বলল, 50 টাকা বেড়েছে, এই পালায় ছোট একটা রোলও করছি। আরও 2-4টে খুচরো কথা বলার পর আসল কথায় এলাম। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে পেলা, বাঘের গ্রিন রুম কি আলাদা? পেলা উত্তর দিল, নিশ্চয়ই, ওটা একেবারে পেছন দিকে, ওখানে আমাদের যাওয়া বারণ। 2জন ট্রেনার আর গৌরহরিদা ছাড়া কেউ ওখানে ঢুকতে পারেন না। গেটের সামনে তাই নো অ্যাডমিশন লেখা আছে। কোনো সংবাদেই কণা মাত্র শান্তি পাচ্ছি না। হয়তো আসরে গিয়ে আজ পর্যন্ত শ্রীমান প্রিন্স অঘটন ঘটায়নি, তার মানে তো এই নয় যে কোনো দিন ঘটবে না। জন্তু জানোয়ারদের মেজাজ যে কোনো সময় বিগড়ে যেতে পারে, আর আজই যদি সেটা হয়। আমি ভেতর ভেতর ঘামতে লাগলাম। গৌরহরিবাবু এলেন, হাত জোর করে বললেন, কনসার্ট শুরু হয়ে গেছে, পয়লা বেলও বাজিয়ে দেওয়া হয়েছে, এবার আসরে চলুন। আমি বললাম, আসরে যেতেই হবে তাই না? গৌরহরিবাবু বললেন, আসরে না গেলে দেখবেন কেমন করে? না দেখলে তো লিখতে পারবেন না, চলুন। দাঁড়াতে গিয়ে বুঝলাম আমার হাঁটু কাঁপছে। গ্রিন রুমের দরজা পেরোতেই দ্বিতীয় বেল, মানে ঘন্টা বাজানো হলো। 3 নম্বর ঘন্টার পরই পালা শুরু হবে। আমি যেতে যেতে বললাম, মাস্টার প্রিন্সের মেকআপ হয়ে গেছে? গৌরহরিবাবু বললেন, ওর মেকআপ বিশেষ নেই, শুধু গলায় একটা লাল রঙের স্কার্ফ বেঁধে দেওয়া হয়। আমাকে বসানো হলো বাঁশিওয়ালার পাশে। যদি তবলা বা হারমোনিয়ামের পাশে বসতে দিত তাহলেও না হয় বিপদকালে ওর মুখে ডুগিটা পুড়ে দিয়ে পালাবার চেষ্টা করতে পারতাম, কিন্তু বাঁশি দিয়ে কি হবে? গৌরহরিবাবু বললেন, ভয় নেই, আপনার উল্টো দিকে ট্রেনার বসে আছে। ট্রেনারকে দেখলাম, কিন্তু ভরসা পেলাম না। ট্রেনার বিপদকালে আমাকে দেখবে না নিজেকে সামলাবে? কিন্তু কি আর করব, এখন তো আসর ছেড়ে পালাতে পারবো না। চুপ করে বসে ওই কনসার্টের বাজনার মধ্যেও নিজের বুকের শব্দ শুনতে লাগলাম। ইতিমধ্যে 3 নম্বর অর্থাৎ ফাইনাল বেল পড়ে গেল। আসরের বাতি মৃদু হলো। মাইকে ঘোষণা শোনা গেল, নমস্কার নমস্কার নমস্কার, জনার্দন অপেরার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। এখন শুরু হচ্ছে এ বছরের শ্রেষ্ঠতম পালা, সুন্দর বনের সুন্দরী। সুন্দর থেকে সুন্দরী পর্যন্ত সব কটা শব্দকে টেনে টেনে এমন দীর্ঘ করে উচ্চারণ হলো যে পালার নাম উচ্চারণেই প্রায় 1 মিনিট গেল। এরপর আরও কিছু ঘোষণার পর গম্ভীর গলায় ঘোষণা করা হলো, দর্শক সমাজের কাছে একটি নিবেদন, আমাদের নিবেদনটি মন দিয়ে শুনুন। পালার প্রথম দৃশ্যেই আসরে অবতীর্ণ হবে মাস্টার প্রিন্স, সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা ওকে দেখে চায়ের ভাঁড়, ইটের টুকরো কিংবা অন্য জিনিস ওকে লক্ষ্য করে আসরে ছুড়বেন না, তাতে অঘটন ঘটতে পারে। বিপদ এড়াবার জন্য মাস্টার প্রিন্সকে কোনোভাবেই উত্তেজিত করার চেষ্টা করবেন না। ধন্যবাদ। শুরু হচ্ছে। আবার সেই টেনে টেনে সুন্দরবনের সুন্দরী বলা হলো। একটু পরেই সবাই দেখি মাথা তুলে গ্রিন রুমের দিকে তাকাচ্ছে। গ্রিন রুমের দিক থেকে কোরাসে ভেসে এলো, জয় বাবা দক্ষিণ রায়। নিচে চাকা লাগানো একটা খাঁচা ঠেলতে ঠেলতে 2জন আসরে এলেন। খাঁচার মধ্যে বেশ বড়সড় একটা বাঘ।
এই চেহারাতেও যদি দুধের দাঁত রয়ে যায় তাহলে ভাতের দাঁত আর কবে গজাবে? বাঘ অবশ্য ভাত খায় না, অতএব ভাতের বদলে মাংসের দাঁত বলাই ভালো। চাকাওয়ালা খাঁচাটাকে দুই ট্রেনার আসরের মধ্যে ঘোরাতে লাগলেন, আর বাঘ খাঁচার মধ্যে বসে হাত জোর করে দর্শকদের নমস্কার জানাতে লাগলো। তাই দেখে দর্শকদের সে কি হাততালি! আমিও তালি বাজালাম। পরে আর কখনো তালি বাজাবার সুযোগ পাবো কি না জানি না। যেহেতু আসরে আমি আজ সম্মানিত অতিথি, তাই বাঘের খাঁচাটা আমার সামনেই এসে দুই ট্রেনার দাঁড় করালেন এবং বাঘ আমাকেও হাত জোর করে নমস্কারের ভঙ্গি করল। এবার তালি না বাজিয়ে আমিও হাত জোর করে প্রতি নমস্কার জানালাম। আমাকে খাতির দেখাবার এই পরামর্শ যদি গৌরবাবু দিয়ে থাকেন তাহলে সেটা মোটেই ভালো কাজ হয়নি। নাকের ডগায় বাঘ এনে কেউ কি কোনো অতিথিকে আপ্যায়ন করে? কিন্তু এখন রাগ দেখাবো কার ওপর? একটু পরে খাঁচা শুদ্ধ বাঘকে নিয়ে যাওয়া হলো। শুরু হয়ে গেল মূল পালা। 4টি দৃশ্য শেষ হতেই পঞ্চম দৃশ্যের গোড়ায় নায়িকা এসে কাঁদতে কাঁদতে গান ধরল। গানটা দক্ষিণ রায়ের বন্দনাগীতি গোছের। জোরদার মহাজনের অত্যাচার থেকে এই অভাগিনীকে কে বাঁচাবে? এই বন্দনাগীত শেষ হতেই অত্যাচারী মহাজনের প্রবেশ। নায়িকার শিশু ভাইটিকে মহাজন গলা টিপে জলে ফেলে দিতে উদ্যত। নায়িকার বিলাপ, ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। ঠিক তখনই পিলে চমকানো অট্টহাসি শোনা গেল। আমি জানি এই কথাটি গৌর হরিবাবুর দ্বারাই সম্পাদিত। প্লেব্যাক সিঙ্গারের মতো উনি নেপথ্য থেকে বাঘের হয়ে অট্টহাস্য হেসেছেন। এখন টেপে সেটাই বাজছে। একটা 90 মিনিটের ক্যাসেটে নাকি শুধু নানা ধরনের অট্টহাস্য তুলে রাখা আছে। অট্টহাস্য শুনে ভিলেন মহাজন থমকে পড়ে যেই না এদিক ওদিক তাকাচ্ছে, তখন খোলা আসরে লাফ দিয়ে পড়ল মাস্টার প্রিন্স। মহাজনের সামনে এসে একবার গর্জন ছাড়ল, আর তাতেই আমার চক্ষু স্থির এবং আশপাশ থেকে কচি কণ্ঠে কারা যেন কেঁদে উঠে বলল, মা, বাড়ি যাব। আমারও তখন একই আরতি। বাঁশিওয়ালা বাঁশি হাতে একটু পিছিয়ে গেল। অভিনেতারা প্রয়োজনে রাগ দেখায়, সেটা অভিনয়, কিন্তু বাঘ কি অত শত ভেবে রাগ দেখাবে সত্যি সত্যি রেগে গেলে? আমি ঘেমে যাচ্ছি, কিন্তু পকেটে হাত ঢুকিয়ে রুমাল বের করার সাহস নেই। আমি সমালোচনা লিখব বলে অন্যরা খাতির করতে পারে, বাঘের তো সেসব বালাই নেই। বাঘ তো কাগজই পড়ে না। কোনো রকমে দৃশ্যটা শেষ হলো। কচি শিশুটিকে পিঠে নিয়ে বাঘ আসর ছেড়ে গ্রিন রুমের দিকে চলে যেতেই আসর জুড়ে প্রবল করতালি ধ্বনি উঠল। এতক্ষণ তো সবাই হাতই তুলতে পারছিল না। আমি ছাপানো প্রোগ্রামে দেখলাম মাস্টার প্রিন্স আবার আসবে 8ম দৃশ্যে, মানে দুটো দৃশ্য একটু নিশ্চিন্তে দেখা যাবে। 8ম দৃশ্য শুরু হওয়ার আগে আসরে আলো আর শব্দের সাহায্যে ঝড় ওঠার পূর্বাভাস দেখানো চলছে। ওরই মধ্যে টেপে বেজে উঠল অট্টহাস্য। তার মানে মাস্টার প্রিন্স আসছে। আমি যথাসম্ভব গুটিয়ে বসলাম। হাসিটা চলতে চলতেই আসরের একদিক থেকে এবং গ্রিন রুমের ভেতর থেকে প্রবল চিৎকার উঠল, আগুন, আগুন, আগুন। আমি তাকিয়ে দেখলাম যেদিকে গ্রিন রুম সেই দিক থেকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে যাচ্ছে দুপাশে। আসরের চারপাশে রঙিন কাপড়ে মোড়া যে বাঁশগুলো, তাতেও আগুন ধরে গেছে। আসরের মধ্যে দর্শকদের ভেতর চিৎকার, আর্তনাদ আর হুড়োহুড়ি। আমার পাশ থেকে বাজনাদাররা ওরে বাবারে বলে কোন দিকে যে ছুট মারল সেটা বুঝতেই পারলাম না। এই অবস্থায় দলের কাউকে কিংবা গৌর হরিবাবুকে খুঁজে পাওয়ার চিন্তা করাটাই বোকামি। আমিও লাফ দিয়ে নামলাম এবং ভিড়ের ঠেলাঠেলি যেদিকে নিয়ে গেল সেই দিকেই যেতে লাগলাম। যাত্রার প্যান্ডেলটা থেকে খানিকটা দূরে এসে দেখি প্যান্ডেলটা জ্বলছে। কেউ কেউ চেষ্টা করছেন বালতি বালতি জল এনে আগুন নেভাতে। একটু পরেই দুটো দমকল এলো। দমকলের ঘণ্টা শুনে অনেকে কিছু স্বস্তি পেল বটে,
কিন্তু যা কিছু পড়বার তা ততক্ষণে পুড়ে শেষ হতে চলেছে। এরই মধ্যে স্বেচ্ছাসেবকরা হাতে চোঙা ফুঁকে সবাইকে সতর্ক করে দিয়ে বলছেন, সবাই দলবদ্ধভাবে নিজ নিজ বাড়িতে ফিরবেন, কারণ জনার্দন অপেরার বাঘটি আগুন দেখে পালিয়ে গেছে। কোথায় আছে তা এখনও জানা যায়নি। সদর থেকে পুলিশ ফোর্স এলে অনুসন্ধান কার্য শুরু হবে, আপনারা সতর্ক থাকবেন। আমার অবস্থাটা এবার সহজেই অনুমেয়। দলের কাউকে পাচ্ছি না। এ জায়গায় আমি একেবারেই নতুন, রাস্তাও চিনি না। সবাই না হয় দল বেঁধে নিজ নিজ বাড়িতে গিয়ে দরজা দেবে, আমি যাব কোথায়? তাছাড়া মাঝপথে যাত্রা বন্ধ হয়ে যাওয়াতে খোরাকির টাকাটাও তো প্রিন্স পায়নি। ও তো টাকার জন্য গৌরহরিবাবুকে খুঁজে বেড়াবে না, খিদে পেলে যাকে সামনে পাবে তাকেই খাবে। তার মানে আমি এই মুহূর্তে জঙ্গলের মধ্যে একা একা আমিই তো আছি। আমার পেটে পিঠে ব্যথা শুরু হলো। আমি ভাবলাম এই জঙ্গলে দাঁড়িয়ে না থেকে বরং প্যান্ডেলের দিকে যাই। দমকল কর্মী, স্বেচ্ছাসেবক সকলেই ওখানে আছেন, কিন্তু প্যান্ডেলের দিকটা এখন অন্ধকার। সুন্দরবনের বাঘ ঘুরে বেড়াচ্ছে এটা জানার পর প্যান্ডেলের আশপাশে কি বেশি লোক থাকবে? কিন্তু কোথাও তো আমার যাওয়া দরকার। জঙ্গলের মধ্যে একা একা দাঁড়ানো আদৌ নিরাপদ নয়। মরতে হলে লোকালয়ে গিয়ে মরাই ভালো। আমি পায়ে পায়ে এগোতে লাগলাম। কোন দিকে এগুচ্ছি সেটা জানি না, তবুও পা চালাতে লাগলাম। রাসের আগে আকাশে যেমন চাঁদের আলো থাকে, এখন সেই রকম আলো। দুদিন পরেই তো রাস পূর্ণিমা। অন্ধকারটা চোখে সয়ে এসেছে। এবার বুঝলাম যেখানে এসে পড়েছি সেটা একটা ঝোপঝাড়ের জঙ্গল। ওর মধ্যে দিয়ে বড় নর্দমার মতো খাড়ি। বর্ষাকালে জল যাওয়ার জন্য এই অবস্থা। পায়ের নিচে শুকনো পাতা, হাঁটু অবধি ঝোপ, মাঝে মাঝেই লম্বা লম্বা গাছ। কিসের গাছ কে জানে। পথ চলতে এত কষ্ট হচ্ছিল যে বাঘ, আগুন এসব আতঙ্ক আর তেমন করে মনে পড়ছিল না। তবে কোনো শব্দ শুনলেই কান খাড়া করছিলাম। বাঘের ভয় তো সহজে যাওয়ার নয়, তার উপর রাতের খোরাকি না পাওয়া পলাতক বাঘ। এরকম জঙ্গলে পথ হারিয়ে ফেলা কোনো অসম্ভব ব্যাপার নয়। এবার চারপাশে তাকিয়ে দেখলাম আমার বাঁ দিকে মনে হচ্ছে জঙ্গল অপেক্ষাকৃত কম ঘন। দূর থেকে কয়েক বিন্দু আলো দেখে বুঝতে পারলাম ওই দিকে জনবসতি আছে। ওই দিকে যেতে হলে বড় নর্দমাটা পেরোতে হবে। আর ভাববার সময় নেই। পেরোবার আগে বুঝতে পারিনি, লাফ দিতে গিয়ে বুঝলাম আমি ওপারে না পৌঁছে শুকনো নর্দমার মধ্যেই পড়ে গেছি। গায়ে তেমন চোট লাগেনি, নর্দমাটা শুকনো পাতায় বোঝাই। এবার ওপরে ওঠার পালা। সেইটি করতে গিয়ে বিপদ ঘটল। আমি যখন ওপরে ওঠার চেষ্টা করছি তখন ওই নর্দমার ভেতর খসখস আওয়াজ পেয়ে ডান দিকে তাকিয়েই আমার শরীর হিম হয়ে গেল এবং আমি কাঁপতে কাঁপতে বসে পড়লাম। আমার ডান দিকে হাত চারেক দূরত্বে মাস্টার প্রিন্স। আমার শুধু একবারের জন্য মনে পড়ল, মা বলেছিল সকাল সকাল ফিরিস, আজ গলদা রাঁধব। হায় গলদা! এখন রাতের খোরাকি না পাওয়া মাস্টার প্রিন্স খাড়ির মধ্যে বসে আমাকেই গলদার মতো খাবে। আমি কিছুই করতে পারবো না। খুব আস্তে আস্তে মাস্টার প্রিন্স আমার দিকে এগিয়ে এলো। আর এগোবার দরকার কি? থাবাটা বাড়ালেই তো আমার ঘাটটা ধরতে পারে। একবার টানলেই আমি তোমার দুধের দাঁতের নাগালে চলে যাব। বাঘটা বোধহয় খাবার আগে খাদ্যবস্তুটাকে দেখে নিতে চায়। তেমন করেই আমার সামনে এসে পড়ে বলল, দাদা আপনি? আমার মনে হলো আমি মরে গেছি। মরে গিয়ে দেখছি বাঘ আমাকে দাদা সম্বোধন করছে। বাঘ একটা হাত আমার হাতে রেখে বলল, দাদা আমি পেলা। পেলা? আমার দীর্ঘশ্বাস পড়ল। পেলা বলল, সবাই তো মানুষ সেজেছে, তাই দৌড়ে সবাই কোনো না কোনো বাড়িতে গেছে।
আমি তো বাক্সাজি, তাই আমার আর যাওয়ার জায়গা নেই। ক্লাব ঘরের জানালা দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করতেই সবাই ক্লাব ছেড়ে পালালো। ওখানে থাকা নিরাপদ নয় ভেবে এই জঙ্গলের দিকে এলাম। আমি পেলার শরীর টিপে টিপে দেখতে থাকি, তারপর বলি, তুই বাঘ সাজিস? সত্যির বাঘ নয়? পেলা উত্তর দিল, সত্যির বাঘ আনা হয়েছিল, কিন্তু বাঘ নিয়ে খোলা আসরে যাত্রা করার পারমিশন পুলিশ দেয়নি। এদিকে তো প্রচার হয়ে গেছে, নাটক তৈরি, বায়নাও অনেক। তখন ভেবেচিন্তে গৌরহরিদা বললেন, পেলা, দলে তোর প্রমোশন হলো, একেবারে হিরো পার্ট, তোকে বাঘ সাজতে হবে। খোরাকি 50 টাকা, মাইনে 3000। তুই তো কিছুদিন সার্কাস দলে কাজ করেছিস, বাঘের ব্যাপারটা তুই ভালো বুঝবি। আমি বলি, তোর ট্রেনার? পেলা বলে, ওগুলো লোক দেখানো, ওরা বাক্স বয়, শুধু পালার আগে ট্রেনার সাজে। এই কথাটা গৌরহরিদা, ওই 2 ট্রেনার, আমি আর পুলিশ ছাড়া কেউ জানে না। বিপদ না ঘটলে আপনি জানতে পারতেন না। সমালোচনা লিখবার সময় দয়া করে এটা লিখবেন না যেন, তাহলেই গৌরহরিদা খোরাকির টাকা কমিয়ে 5 করে দেবে। বিধবা মা আর 5 ভাই বোনকে নিয়ে থাকি, দুবেলা খাওয়ার জন্য না হয় বাঘই সাজলাম, কি বলেন? আমি তখন ভাবছি অন্য কথা। পেলা না হয় সাজা বাঘ, তবু তো দেখতে বাঘই। ওকে নিয়ে এবার কোন পথে কোন আশ্রয়ে যাব? বাঘ নিয়ে তো ট্রেনে বাসে উঠতে পারবো না। এদিকে বাঘ খুঁজতে বেরিয়ে গ্রামবাসী যদি আমাদের দুজনকে এখানে দেখে ফেলে, তাহলেও দুর্ভোগ নিতান্ত কম হবে না। পেলার সঙ্গে কি মানুষ সাজার কোনো পোশাক নেই? সত্যি, আমাদের কারো কাছেই সেটা এখন নেই।